শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী ও মডেল ঈশানার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। মহাখালী নিউ ডিওএইচএস এর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। কি ইমরান নেশা করে? তুমি কেমনে জানলা? পাশের বাড়ির জীবন আছে না, ও আজকে আসছিল। ও ইমরানরে দেখছে নেশা করতে। যে বন্ধুগুলির সাথে মিশে এরা ভালো না। ও তো আর মিথ্যা কথা বলবে না। না, রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? ইউ ওকে? হ্যাঁ সামির, আমি ঠিক আছি। আর নিশি? নিশি ভালো, ওর ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, এখন একটু বেটার আগে থেকে। ও থ্যাংক গড। আমি তো তোমাকে ফোনই পাচ্ছিলাম না দুদিন ধরে, কোনো খবর টবর নেই তো, টেনশন হচ্ছিল। রাত 9টায় প্রচার হবে আশিকুর রহমানের পরিচালনায় একক নাটক ভেতরে আসতে দাও। রাস্তায় চলাচল করতে গেলে পথচারী ড্রাইভার সবারই দায়িত্ব সমান। এই পথচারী আর ড্রাইভারের ভেতর যদি ঠিকমতো অ্যাডজাস্টমেন্টটা হয় তাহলে পরে না আমাদের ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে। এখান থেকে আকাশের দূরত্ব তো আসলে কম না, তাই না? এটা আপনার রুম? হ্যাঁ, একটু অগোছালো না? রাত 11:30টায় রয়েছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। রবীন্দ্র ভারতীর এক কন্যা, নামটি তার অজন্তা, প্রবাসে রোদ মাখা এক তরুণী, হৃদয়ে দিন গড়ে একটি ছুটি, শকুন্তলা ভরতনাট্যম, ব্যস্ততাতে আছে যত। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশানা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে নাটক নিয়ে, মডেলিং নিয়ে, তারপরও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে কোন কোন কাজ করছেন? বর্তমানে ব্যস্ত আছি নাটক যেগুলো অন এয়ার হচ্ছে, সিরিয়াল 3-4টার মতো, আর
1 ঘন্টা নাটকগুলো নিয়ে তো কাজ হচ্ছে, আর এমনিতেও কিছু রিয়েলিটি শোজ বা আমার ডান্স প্রোগ্রাম এগুলো নিয়ে একটু কাজ করছি। আর টিভিতে অনার হচ্ছে দুটো, হ্যামকো কুকারের, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি আর কি। কোন কোন ধারাবাহিকে কাজ করা হচ্ছে? ধারাবাহিকে বর্তমানে কাজ করা হচ্ছে মীর সাব্বির ভাইয়ের পরিচালনায় নোয়াশাল, এটা একটা ধারাবাহিক যাচ্ছে। তাছাড়া সৈয়দ শাকিলের পরিচালনায় একটা ধারাবাহিক যাচ্ছে শান্তি অধিদপ্তর নামে। তাছাড়া আছে হাবিব মাসুদের পরিচালনায় খেলাঘর, আর পাশাপাশি আছে হাই সোসাইটি মাইনুল ইসলাম খোকন নামের একজনের ওনার পরিচালনায়। ধারাবাহিকে বেশি কাজ করা হচ্ছে? না, ধারাবাহিকে বেশি না, যেটা হয়েছে যে এক একটা ধারাবাহিক এক এক সময় আসলে করা, কোনোটাই এমন না যে একসাথে শুরু হয়েছিল বা কিছু। তো যেটা হয়েছে অন এয়ার সব একসাথে শুরু হয়ে গেছে। তো এখন যদি এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকছি, কারণ একসাথে অনেকগুলো ধারাবাহিক আসলে কাজ করতে আমি কখনোই চাই না বা সাপোর্ট করি না, কারণ তাহলে দর্শকদের কাছে আমার মনে হয় যে ওই একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে। সময় দেওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। সময় দেওয়াটা, একটা কাজে প্রপার সময় না দিলে আসলে অন্যটা আমার মনে হয় যে গরমিল হয়ে যায়, বিকজ একটা ক্যারেক্টার নিয়ে ভাবতেও তো একটু টাইম লাগে। যদিও আমাদের একটু প্রবলেম আছে, আমরা মাঝে মাঝেই সেটে গিয়ে স্ক্রিপ্ট পাই, তো তখন হয়তো ভাবাটা হয় না, কিন্তু যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করি যে না একদমই এই চরিত্রে থাকার, যেন কালকে কি শুটিং ওটা নিয়ে আমার ভাবতে না হয়। এই যে সেটে গিয়ে স্ক্রিপ্ট পান, সেটা কিন্তু শিল্পীর ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, এবং দক্ষতাটা সেখানটাতেই আরো বেশি করে প্রকাশ পায় যে সে কিভাবে ম্যানেজ করে নিল। আর ওইটাই আমার মনে হয় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে কতটুকু ওই সময়টাতে নিজেকে বা নিজের ট্যালেন্ট হোক বা যাই হোক, ইচ্ছা হোক, কষ্ট হোক, সবকিছু প্রতিফলিত করার মানুষের সামনে। হ্যাঁ, মাঝে মাঝে যেটা কষ্টকর মনে হয় যে দর্শক তো বুঝতে পারছেন না আমরা কি ফেস করছি, তো ওইটা হয়তো একটু কোথাও না কোথাও গিয়ে ওটা একটু আফসোস মনে হয় কোথাও। ধারাবাহিক যেগুলো তো কাজ করেছেন, চরিত্রগুলো কেমন ছিল? খুবই ভালো ছিল, আর আমি খুব লাকি। আমার ইভেন যে কতগুলো অনের হচ্ছে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই, না গল্পের কোথাও মিল আছে, না আমার ক্যারেক্টারের কোথাও মিল আছে। কোথাও হয়তো আমি খুব বোকাশোকা একটা নিউ ম্যারিড কাপলের, মানে নিউ ম্যারিড একজন ওয়াইফ, আবার কোথাও হয়তো আমি খুব আহ্লাদের গ্যাংস্টারের বোন যে আমাকে সবসময় প্রোটেক্ট করে রাখছে, ওখানে আমি খুব অন্যরকম সেন্সিটিভ টাইপের একটা মেয়ে। আবার কোথাও আমি খুব দুরন্ত, খুব অ্যাডভেঞ্চারাস একটা মেয়ে। তো আবার কোথাও খুবই অহংকারী, খুবই মানে অহংকার পরায়ণ বা শত্রু, হয়তো কারো শত্রু হয়ে যাচ্ছে। তো এক একটা গল্প বা এক একটা চরিত্র একদমই আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। তো এই কারণে আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। অবশ্যই এক এক সময় এক এক চরিত্র, এবং চরিত্রের ভিতর ঢুকে যেতে হচ্ছে নিজের থেকে বের হয়ে। এবং খুব রিসেন্টলি, খুব সম্ভবত ভারতেই একটি রিয়েলিটি শোর কাজ করে এসেছেন, সেটা সম্পর্কে একটু বলুন। ভারতে একটা রিয়েলিটি শোর কাজ হয়েছে আমার জন্য, একদমই নতুন এবং খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমি বলবো, কারণ এই 1 মাস আমি ওখানে কাজ করেছি। তো 1 মাসে যেসব এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমার কখনোই হয়নি। এই 6-7 বছর আমি কাজ করছি, আমার মনে হয় যে কখনোই হয়নি। ইন আ সেন্স যে পরিমাণ হার্ডওয়ার্ক আমি করেছি, হয়তো ঘুমোতে পারিনি, হয়তো খেতে পারিনি, কারণ যতটুকু সময় পেয়েছি আমার মনে হয়েছে আমার এটা কাজে লাগাতে হবে, আই হ্যাভ টু ডু ইট। অ্যাকচুয়ালি রিয়েলিটি শোটা কী সংক্রান্ত বা কেমন হচ্ছে ওটা একটা সারপ্রাইজ থাকছে দর্শকদের জন্য, আমি নষ্ট করতে চাই না। অনেকে হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, কেন ভারতে গিয়ে শুটিং করতে হয়েছে, কেন আমাদের এখানে কাজ করা হয়নি। বেশ অনেক প্রশ্ন জাগে আমার মনে হয় ইদানিং ব্যাপারটা নিয়ে, ভারতে কাজ করা বা ওদের ওখান থেকেও কিছু আর্টিস্ট ছিলেন আমাদের সাথে, বা যাই হোক। তো আমার মনে হয় যে আমরা তো নর্মালি একটা গানের শ্যুট করতেও ব্যাংকক যাচ্ছি, আমরা তো সুইজারল্যান্ড যাচ্ছি, তো যদি ভালো কোনো লোকেশন পাই ওটা তো খুব একটা ক্ষতি হওয়ার কথা না, এটা আমার মনে হয়। তো ওই আর কি, আসলে দেশে কাজ করে দেশের বাইরে কাজ করলে সেটাই তো বেশি আয়ন, তাই এটাকেই তো বলে গ্লোবালাইজেশনের যুগ। এক্স্যাক্টলি। একক নাটকে কাজ করা হচ্ছে? হ্যাঁ, একক নাটকে বেশ কিছু কাজ করা হচ্ছে। সামনে যেহেতু বিজয় দিবস, তো ওটাকেও কেন্দ্র করে বা মাথায় রেখে বেশ কিছু ভালো প্রজেক্ট হচ্ছে। আর র্যান্ডম কাজ তো চলছে। 1 ঘন্টা নাটক, 1 ঘন্টা নাটকটা আমার মনে হয় যে শুধু আমি না, আমাদের সব শিল্পীদের কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি করতে, কারণ গল্পটা আসলে কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে আমি জানি। তো শুরুতে আমি কি করব, শেষে আমি কি করব ওটা আমি জানি। তো ধারাবাহিকের ক্ষেত্রে ওটাই একটু ঝামেলা হয় বা হতে পারে যে হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুরুটা কোথায় হচ্ছে আমি জানি, কিন্তু শেষটা আসলে গল্পটা কোথায় যাচ্ছে ওটা হয়তো আমার হাতের বাইরে চলে যায়।
ডিফারেন্ট পরিচালকের সাথে কাজ করতে বেশি ভালো লাগে নাকি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে একজন পরিচালকের সাথে কাজ করতে করতে সেটাই এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে যায় এবং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়ে যায়? ভালো লাগা তো অবশ্যই তৈরি হয়। কমফোর্ট জোন আমার একটা কথা আছে যে এটা আমার জোন, আমি এখানে খুব কমফোর্টেবল। তো এরকম কিছু ইউনিট তো অবশ্যই আছে, কিছু ডিরেক্টর আছেন যাদের সাথে রেগুলার কাজ করা হয়, যাদের সাথে একটা অন্যরকম বন্ডিং, মানে ওরা না বললেও আমি জানি যে এই শটটা উনি কীভাবে চাচ্ছেন বা আমি কীভাবে করলে ওনার ভালো লাগবে, ওটা একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু একই সময় একজন সম্পূর্ণ ডিফারেন্ট মানে চিন্তাধারার পরিচালকের সাথে কাজ করলে যেটা হয় যে অনেক কিছু শিখতে পারি নতুন, বা হয়তো নতুন একটা ওয়ে উনি কী চাচ্ছেন বা কীভাবে করা উচিত, ওটা অনেক বড় একটা প্রাপ্তি। তো যেমন নিজের সবসময় যাদের সাথে কাজ করি ওদের সাথে কাজ করার একটা খুশি বা আনন্দ, নতুন কারোর সাথে কাজ করতে গেলে একটা এক্সাইটমেন্ট বা একটা শেখার আগ্রহ, নতুন কিছু শেখা হয়। হ্যাঁ, তো দুটোই ভালো, মানে কোনোটার সাথে কোনোটার কম্পারিজন করব না বা কম্পারিজন হয় না, দুটোই খুবই ভালো। লাক্স চ্যানেল আই থেকে তো শুট, সেটা কি স্বপ্ন ছিল যে অভিনয়ে আসবেন, এখানেই কাজ করবেন? অভিনয়ে আসবো বা ওখানে কাজ করব না, আসলে কখনোই ভাবিনি, একদমই ভাবিনি। আমার ছোটবেলা থেকে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল। আমার চকলেট ফ্যাক্টরি খোলার খুব ইচ্ছে ছিল আমার হ্যাঁ, আমার আর্মি জয়েন করার খুব ইচ্ছে ছিল, নেভি জয়েন করার খুব ইচ্ছে ছিল। তো কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আমি ডিসাইড করলাম যে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করব। কিন্তু মিডিয়া, এটা পুরাই আমার জন্য সারপ্রাইজিং ছিল, আমি কখনো ভাবিনি। যদিও আমার পুরো পরিবার, বাবা মা, মানে নানা খালা সবাই কোনো না কোনোভাবে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত, আমি কখনোই ভাবিনি করব। এই রিয়েলিটিতে ঢোকাটা কিভাবে হলো এবং কেন হলো? ব্যাপারটা এমন ছিল যে আমি কুমিল্লায় পড়াশোনা করতাম, আমার কলেজ পর্যন্ত আমি কুমিল্লাতেই ছিলাম। তো তখন একটা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সব দিক থেকে আমাকে মানে ইন্সপায়ার করা শুরু করলো যে তুমি কেন ট্রাই করছো না, তোমার বাবা মা বা তোমার ফ্যামিলি এত ভালো, ওরা গান নাচ করতে পারেন, সবাই অভিনয় করেন, তো তুমি দেখতেও ভালো আছো, কেন তুমি ট্রাই করছো না? তো তখন আমি বললাম যে না, আমি মানে রেডি না, আমি কখনো ভাবিনি আমি করব বা করতে পারবো। তো শেষমেশ যেটা হলো যে আমি না করছিলাম, হঠাৎ করে মা একদিন মানে আমাকে, আমি তখন ঢাকায়, আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসেছি, মা আমাকে কল করে বললো যে অমুক তারিখে তোমার অডিশন ওই প্রতিযোগিতায়। আমি যে আমার অডিশন, আমি তো কিছু জানি না। মাই করে দিয়েছেন? মাই করে দিয়েছে, মা আর আমার ভাই দীপ, ওরাই করে দিয়েছে। তখন অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছিল, তো আমাদের কিছু করতে হচ্ছিল না। তো তখন ওইটা আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল যে অডিশন দিব। তো আমি ভাবলাম ঠিক আছে, দিলাম, প্রথম দিনে তো আউট হয়ে যাবো, কি আর হবে, মার খুশির জন্য গিয়ে অডিশন দিয়ে আসি, ওইরকম কিছু একটা চিন্তা করে আমি আসলে গিয়েছিলাম। তো ফার্স্ট অডিশনই এত মানে খুব ভালো ছিল, ওখানে যারা আমার জাজেস ছিলেন, লিচি আপা ছিলেন, তো উনি খুব খুশি ছিলেন আমাকে দেখে। তো ওইটাই প্রথম পার হয়ে যাওয়া আর কি, যে টিকে গেলাম, অডিশনে ইয়েস কার্ড পেলাম, এরপর হাজার হাজার মেয়ের মধ্যে থেকে আবার ইয়েস পেলাম, এরপর টপ 25-এ এলাম, টপ 10-এ এলাম, ফাইনালি টপ 2-তে চলে এলাম। তো ওইটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে খুবই। মানে জীবনে আমি কখন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার লাইফের বেস্ট টাইম কোনটা, আমি সবসময় বলি যে ওই সময়টা, কারণ যে ব্যাপারগুলো আমি নিজের মধ্যে ছিল আমি কখনো উপলব্ধি করতে পারিনি, তখন ওখানে গিয়ে আমি উপলব্ধি করলাম যে না, আমিও পারি। এটা কিন্তু একটা ভালো দিক যে নিজেকে জানাটা সম্ভব হয়েছে তখন, যে আমার দ্বারা আসলে কোনটা সবচেয়ে ভালো হবে করলে। এবং তারপর থেকে তো শুরু হলো মডেলিং দিয়ে শুরু, তারপর মডেলিং দিয়ে শুরু, নাটক দিয়ে শুরু। ওই যে বললাম, তখন রিয়েলিটিতে ঢুকে আমি বুঝলাম যে মানে লাভ হয়ে গেছে আর কি, লাইক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, দর্শক চাচ্ছে আপনাকে। হ্যাঁ, আর দর্শকদের প্রতি এটা না একটা মোহ, আমার মনে হয় যে মোহ ঠিক বলবো না, হয়তো আজীবন মোহ বা সারা জীবনের ভালোবাসা যদি থেকে থাকে, এটাই যে দর্শক যখন বলেন যে আপু আপনাকে খুব ভালো লাগে, ওই প্রাপ্তিটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, ওটা অনেক বড় কিছু। সেটা আসলে যে কোনো প্রফেশনেই, কিন্তু একজন শিক্ষককেও যদি তার ছাত্রছাত্রী বলেন যে ভালো লাগে, আপনাকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করে, ভালো লাগে, সেটাও একটা প্রাপ্তি আসলে। অবশ্যই। এই যে কাজ করে যাচ্ছেন, মডেলিং করছেন, নাটক করছেন, চলচ্চিত্রে কি যাবার ইচ্ছা আছে? এই প্রশ্নটা আসলে এখন মানে প্রতিদিনই আমি আমার ফেস করতে হচ্ছে। আমি জানি যে ভালোর জন্যই হচ্ছে, কারণ হয়তো আমাকে দেখতে চান আপনারা বা দর্শক দেখতে চান, এই কারণে আমাকে প্রশ্নটা করেন। কিন্তু
আমার আমার উত্তরটা একটু কনফিউজিং থাকে যে হ্যাঁ কেন করব না, অবশ্যই করব। তো কেন করছেন না, এটার উত্তরে আসলে আমি কিছু বলতে পারি না। হ্যাঁ হয়তো এটা বলি যে এখনো কনফিডেন্ট এনাফ না আমি, বা এখন একটা ভয় থেকে গেছে কোথাও আমার বড় পর্দার প্রতি, বা অনেককে দেখেছি যে চলে গেলেন কিন্তু আবার ছোট পর্দায় চলে এলেন। তো আমার যেটা আমার থিঙ্কিং ছিল যে যখন আমি যাবো আমি একেবারে যাবো, আমি যখন দুটোতে একসাথে কাজ করবেন না, হয়তো কাজ করব না। তো এই ভাবনা থেকে হয়তো একটু সময় নিচ্ছি, হয়তো যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এখন শিখছি, এখন এনজয় করছি, আমি টিভিটা অনেক বেশি পছন্দ করছি। একটা সময় যখন বড় পর্দায় যাব তখন তো চলেই যাব, দেখা যাক। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি যাই হবে আপনি যেটাই করবেন সেটা দর্শকদের জন্য এবং আমাদের সকলের জন্য ভালো কিছুই হবে। আপনার কাছ থেকে ভালো ভালো কাজের প্রত্যাশা রইলাম। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শুভ সন্ধ্যাকে, এনটিভিকে। সবসময় ভালোবাসা আসলে আপনারাই তো এখানে আমাকে ডেকেছেন, আমি খুবই লাকি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।